ব্যবহার ও রক্ষণাবেক্ষণের নিয়ম না জেনেই রাজধানীতে ঝুঁকিপূর্ণভাবে চলছে সিএনজি চালিত যানবাহন, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। আমি চেক করাটা সঠিক ভালো জানি না, মেকার আছে তো এরাই ভালো জানে আর ওরাই করে দেয়। সিলিন্ডার যেটা আছে এটা অবশ্যই 5 বছর পর পর এটা রিটেস্টিং করার জন্য আমাদেরকে আসতে বলা হয়। সিএনজি সিলিন্ডারের ফিটনেস পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। ফিটনেস নেওয়ার সময় গাড়ির ফিটনেসটা দেখলেই হবে না, অবশ্যই দেখতে হবে যে তার সিলিন্ডারটা কি কন্ডিশনে আছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ রিজার্ভের অর্থ হ্যাকিং এর সঙ্গে জড়িত 6 জনকে চিহ্নিত করল ফিলিপাইন। অনলাইনে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। ঢাকা যুক্তরাজ্য রুটে কার্গো বিমান চলাচল স্থগিত করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি মন্তব্য দুই মন্ত্রীর। রপ্তানিতে ক্ষতির আশঙ্কা ব্যবসায়ী মহলের। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হুমকি মোকাবিলা করতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ। রামুতে 10 পদাতিক ডিভিশনের 7টি ইউনিটের পতাকা উত্তোলন। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় বাঁচানো যাচ্ছে না বহু কিডনি রোগীকে। সরকারি বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বান। সব হাসপাতালে আলাদা ইউনিট খোলার পরামর্শ। এবং আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলন। কালো অনিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজের খেলা। তাসকিন সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা আবার খাসরু সিংহে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিং এর সঙ্গে জড়িত 6 জনকে চিহ্নিত করেছে ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল AMLC। চিহ্নিত 6 জনের মধ্যে 5 জনেরই দেশটির রিজেল কমার্শিয়াল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। অভিযুক্তরা অর্থ স্থানান্তরে ফিলিপাইনের মোট 4টি ব্যাংকে থাকা নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করেন, যে অ্যাকাউন্টগুলো এরই মধ্যে জব্দ করা হয়েছে। গত 5 ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় 800 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এরই মধ্যে শ্রীলঙ্কায় স্থানান্তরিত প্রায় 200 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের অর্থ চুরি বা পাচারের মতো ঘটনা প্রতিরোধে অনলাইনে আর্থিক লেনদেনে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে মনে করছেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত আছেন কিনা সেটিও জোরালোভাবে তদন্ত করে দেখার প্রয়োজন বলে মনে করছেন তারা। আর বাংলাদেশ ব্যাংকের অনলাইনে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতার কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে $10,10,00,000 শ্রীলঙ্কা ও ফিলিপাইনে সরিয়ে নেয় হ্যাকাররা। এর মধ্যে শ্রীলঙ্কায় পাচার হওয়া $2 কোটি উদ্ধার করা সম্ভব হলেও ফিলিপাইনের $8,10,00,000 এখনো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে অনলাইনে অর্থ লেনদেনে সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, উন্নত বিশ্বের ব্যাংকিং লেনদেনে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে বেছে নিচ্ছে আন্তর্জাতিক হ্যাকার চক্র। আমাদেরকে প্রিভেন্টিভ অ্যাকশনে যেতে হবে, আমাদেরকে আরো ডাইনামিক হতে হবে, কারণ প্রযুক্তি যখন এগিয়ে যাচ্ছে আমাদেরকে পিছনে থাকলে হবে না। কারণ এখন ওয়ান গ্লোবের যুগ। আমেরিকাতে যে প্রযুক্তি আসবে, যদি ওই হ্যাকাররাও যে প্রযুক্তি করবে, এটা ওইখানে যদি ইমপ্লিমেন্ট না করতে পারে আরো একটা দেশে গিয়ে থার্ড কান্ট্রিতে গিয়ে করবে, এবং এটারই ভিকটিম হচ্ছি আমরা। এবং যতগুলা ঘটনা দেখবেন এগুলা হয়তো তারা ওইখানে করতে পারে নাই বলেই থার্ড কান্ট্রিগুলোতে যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক আর্থিক লেনদেনে ও হ্যাকিং প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক ওয়্যার ট্রান্সফারের ক্ষেত্রে যে কিছুটা দুর্বলতা থেকে থাকতে পারে, এটা মোটামুটি বোধহয় বাংলাদেশ ব্যাংক নিজেও বুঝতে পারছে। ডিলিং করার সময় যে কোনো ফান্ড ট্রান্সফার ট্রানজাকশন করার জন্য আমরা বলি মেকার চেকার। একজন ডিলটা তৈরি করবে, আরেকজন সেটাকে দেখবে, আরেকজন সেটাকে পাঠাবে। তো সেই ক্ষেত্রে কোনো দুর্বলতা ছিল কিনা। বাংলাদেশ ব্যাংকের তদন্ত কার্যক্রম জোরালো করারও পরামর্শ দিলেন সাবেক এই ব্যাংকার। অর্থ মন্ত্রণালয়কে
একটা ইন্ডিপেন্ডেন্ট টিম দিয়ে এই পুরো বিষয়টা খতিয়ে দেখা উচিত। কারণ বাংলাদেশের ব্যাংকের ভিতরেও কোনো সমস্যা আছে কিনা বা বাংলাদেশের ভিতরে কোনো সমস্যা আছে কিনা এটাকেও আমাদের উদ্ঘাটন করা উচিত। এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যাংকারদের প্রযুক্তিগত দক্ষতার দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্য শিগগিরই বাংলাদেশ থেকে কার্গো চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেবে বলে আশাবাদ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের বাণিজ্যে তেমন কোনো ক্ষতি হবে না বলেও মনে করেন তিনি। তবে বিকেলে সংবাদ সম্মেলনে রপ্তানিতে ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে পোশাক শিল্প রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। আর যুক্তরাজ্যের এমন সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। নিরাপত্তার কারণ দেখিয়ে বুধবার ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান যোগাযোগ স্থগিত করে দেয় যুক্তরাজ্য। বিভিন্ন রুট ঘুরে যেসব কার্গো বিমান ঢাকা থেকে যুক্তরাজ্যে যাবে সেগুলো দেশটিতে প্রবেশের আগেই পুনরায় পরীক্ষা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়। এর আগেও দেশটির পক্ষ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্তে পণ্য পরিবহন নিয়ে বিপাকে পড়বেন ব্যবসায়ীরা, এমন আশঙ্কা করেছে সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পের মালিকরা। কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা আসায় যুক্তরাজ্য বাজারে নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব পড়বে, পোশাক রপ্তানি কমে আসবে। তবে রপ্তানিতে এর খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। এটা হয়তো সাময়িক, এবং আমার মনে হয় যে ইউকে এবং আমাদের যে মিনিস্ট্রি জয়েন্টলি কাজ করে যাচ্ছে, এটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এটা নিষ্পত্তি হয়ে যাবে। এয়ার কার্গোতে তো তত পরিমাণ রপ্তানি হয় না, কিন্তু যেটুকু হয় তার তো একটু ক্ষতি হবে, স্পেশালি ভেজিটেবল, তরকারি ইত্যাদি যেটা আমাদের রপ্তানি হয় সেইটা। এদিকে কার্গো চলাচলে জটিলতা নিরসনে এরই মধ্যে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। তবে ঢাকা যুক্তরাজ্য রুটে কার্গো বিমান যোগাযোগ স্থগিত করার মতো কোনো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়নি বলে মন্তব্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। এত বড় ঝুঁকিপূর্ণ কিছু বিষয় আছে বলে আমি মনে করছি না। সারা বিশ্বব্যাপী সন্ত্রাস, এভিয়েশন সিকিউরিটি ইজ বিং রিভিউড টোটালি, এবং সেই জায়গা থেকে বিষয়গুলো দেখা হচ্ছে। আমাদের দেশের ইকোনমির উপর এফেক্ট হবে, আমাদের পলিটিক্যালিও এটা এফেক্ট করবে। সরকার এটাকে এখন পর্যন্ত এটাকে একটা টেকনিক্যাল বিষয় হিসেবে দেখছে, কিন্তু এর কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো ডাইমেনশন আছে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যুক্তরাজ্যের বাজারে 3 বিলিয়নের বেশি শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর একটি উল্লেখযোগ্য অংশ পণ্য পরিবহন হয় কার্গো বিমানের মাধ্যমে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ধরনের হুমকি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে 10 পদাতিক ডিভিশনের 7টি ইউনিটের পতাকা উত্তোলন করে তিনি বক্তব্য রাখেন। অবকাঠামোর পাশাপাশি সেনা সদস্যদের পেশাগত জ্ঞান বাড়াতে সরকার মনোযোগী বলে জানান প্রধানমন্ত্রী। কক্সবাজারের রামু থেকে বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। বাংলাদেশের নতুন সমুদ্র সীমায় নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা রক্ষায় তাগিদ ছিল সমুদ্র তীরবর্তী জেলা কক্সবাজারে সামরিক সক্ষমতা বাড়ানোর। সেই সঙ্গে অতীতে মৌলবাদী হামলার শিকার রামু এবং আশপাশের এলাকার শান্তি রক্ষার কথা মাথায় রেখে 1 বছর আগে যাত্রা শুরু করে রামু সেনানিবাস। নতুন এই সেনানিবাসে যুক্ত হল নতুন পদাতিক ব্রিগেড সহ 7টি নতুন ইউনিট। সেনানিবাসে এসে নতুন এসব ইউনিটের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রতিরক্ষা নীতির বাস্তবায়নে সেনাবাহিনীকে আরো যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের নৈতিক ও মানসিক শক্তি এবং পেশাগত জ্ঞান বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছি। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বহির্মুখী যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনা বলেন, উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশের যে অগ্রযাত্রা তা ধরে রাখতে হবে। পদ্মা সেতু নির্মাণের কাজ নিজস্ব অর্থায়নে আমরা শুরু করেছি। সেখানে আমরা একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করেছি। আর দক্ষিণ অঞ্চলে লেবুখালী অঞ্চল, ওই অঞ্চলটা বেছে নিয়েছি, সেখানে আরেকটি ডিভিশন আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে দেশকে আমরা উন্নত করব। জাতিসংঘ প্রণীত এমডিজি গোল, পৃথিবীর অন্যান্য দেশের থেকে বাংলাদেশ অনেক অগ্রগামী এবং
আমরা এই গোল বাস্তবায়ন করেছি। এখন আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি বাস্তবায়নের সময়। পরে সেনানিবাস এলাকায় একটি নতুন সড়ক, একটি স্মৃতি স্তম্ভ সহ মোট 4টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একদিকে সাগরের বিস্তৃত জলরাশি, অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের সীমান্ত। তাগিদ রয়েছে পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষারও। আর এসব কথা মাথায় রেখেই রামুর এই সেনানিবাসটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন ইউনিট এবং ব্রিগেড সংযুক্ত হওয়ায় বাড়ল এই সেনানিবাসের সক্ষমতা। শাহ আলী জয়, সময় সংবাদ, রামু সেনানিবাস, কক্সবাজার। নিরপেক্ষ থাকার দোহাই দিয়ে সরকারি দলের ওপর আইনের খড়গ চালাচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে হানিফ সাংবাদিকদের বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলতে ইতোমধ্যেই নিজ দলীয় সংসদ সদস্যদের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। নিরপেক্ষ থাকার দোহাই দিয়ে সরকারি দলের উপরে তারা যে আইনের খড়গ চাপাবেন, এটা কোনো মতে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সেটা তুলে ধরেছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সকল সংসদ সদস্যদেরকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আবারও আমরা তাদেরকে সতর্ক করে দেওয়া হবে যে যাতে কোনো মতেই তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে না যায়। যদি যায় সেক্ষেত্রে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে পরবর্তীতে তদন্ত সাপেক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাসীনরা দেশে অনাচার আর দুঃশাসনের রাজত্ব গড়ে তুলেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থনে নয়, অস্ত্র ও নিপীড়নের উপরই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। সকালে তারেক রহমানের 10ম কারাবন্দী দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের উপর আস্থা নেই বলে ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত সরকার। যারা জনগণ থেকে অনেক দূরে সরে যায় তাদের প্রতিনিয়ত ভয় তারা করে, আতঙ্ক তারা করে। তাই তারা অস্ত্রের উপর, নির্যাতনের উপর, নিপীড়নের উপর, নির্দয়তার উপর তারা টিকে থাকতে চায় বলেই সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। আর আতঙ্কের মধ্যে থাকেন বলেই বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তাদের বিরুদ্ধে লাগামহীন আজে বাজে নোংরা কথা তিনি বলেই যাবেন। আর তার সমালোচনা করলেই, তার অপকর্মের কথাবার্তা বললেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা তিনি দিবেন। এইরকম একটি ভয়ঙ্কর অনাচার দুঃশাসন শেখ হাসিনা গড়ে তুলেছে। সন্ধ্যার সময় আরো থাকছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে গুলিতে 4 জন নিহত। র্যাব ও কোস্ট গার্ডের দাবি এরা জলদস্যু। দেশি বিদেশি 18টি আগ্নেয়াস্ত্র ও 450 রাউন্ড গুলি উদ্ধার। রাজধানীতে ঝুঁকিপূর্ণভাবেই চলছে সিএনজি চালিত যানবাহন। অনেক চালকেরই সিএনজি সিলিন্ডারের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে নেই তেমন কোনো ধারণা, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, নিয়ম মেনে যানবাহনের গ্যাস সিলিন্ডার রক্ষণাবেক্ষণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা সিএনজি চালিত এই যানটির। যাত্রী সিটের ঠিক নিচেই রয়েছে গ্যাসের সিলিন্ডার। অবস্থান হিসেবেই ঝুঁকিপূর্ণ। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির তথ্য মতে বর্তমানে প্রায় 3 লাখ যানবাহন সিএনজিতে চালিত হচ্ছে। এই বিপুল সংখ্যক যানবাহনের চালকদের এই গ্যাসের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। এটা সম্ভবত 1 বছর পরে পরে চেক করা। মেকার আছে তো, এরাই ভালো জানে আর ওরাই করে দেয়। আমি চেক করাটা সঠিক ভালো জানি না। সাধারণ যে কোনো যানবাহনের তুলনায় সিএনজি রূপান্তরিত যানবাহনগুলো যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়, এমন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, সিএনজি চালিত যানবাহনের বিশেষ করে গ্যাস সিলিন্ডারগুলো যদি সময় মতো রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হতো। যানবাহনে গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে অবশ্যই নিয়ম মেনে তার রক্ষণাবেক্ষণেরও পরামর্শ তাদের। একটা ইনস্ট্রাকশন শিট দিই এবং এখানে বলা আছে যে কতদিন পর পর আমাদের কাছে আসতে হবে। সিলিন্ডার যেটা আছে এটা অবশ্যই 5 বছর পর পর এটা রিটেস্টিং করার জন্য আমাদেরকে আসতে বলা হয়। সিলিন্ডারটা অনেকগুলা ফেরাস আয়রনের মলিকুলার একটা বন্ডেজ এবং
সেটাও কিন্তু এক সময় আসে যে ও ধীরে ধীরে ওর কার্যক্ষমতা হারায়। দুর্ঘটনা প্রতিরোধে সময় মতো সিএনজি চালিত যানবাহনের ফিটনেস পরীক্ষার পাশাপাশি সিএনজি সিলিন্ডারেরও ফিটনেস পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। সিলিন্ডারের যে সেফটি বাল্ব আছে এগুলো কাজ করে, টেম্পারেচার বেড়ে গেলে রিলিজ করে দেয়, প্রেশার বেড়ে গেলে প্রেশার রিলিজ করে দিচ্ছে, আবার এক্সেস ফ্লো হলে কোথাও লিক হলে সরাসরি এক্সেস ফ্লো বাল্ব দিয়ে কাট অফ করে দিচ্ছে, এখানে আর কোনো গ্যাস লিক হবে না। যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকেন এবং বিআরটিএ, তারা কেবল শুধু ফিটনেস নেওয়ার সময় গাড়ির ফিটনেসটা দেখলেই হবে না, অবশ্যই দেখতে হবে যে তার সিলিন্ডারটা কি কন্ডিশনে আছে। গত 2 বছরে দেশের বিভিন্ন স্থানে ঘটা 10টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অন্তত 4 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 70 জন। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। শিশু কিশোরদের কিডনি রোগ শুরুতেই প্রতিরোধ, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালন হচ্ছে বিশ্ব কিডনি দিবস। সকালে দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের আয়োজনে একটি র্যালি বের হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম শরীফুল সিদ্দিক, জাতীয় অধ্যাপক ডক্টর এম.আর খান সহ শিক্ষক, শিক্ষার্থী এবং চিকিৎসকরা। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বক্তারা। আমরা তাকেও করতালি দিই। আমাদের মাঝে সম্মানিত গেস্ট হিসেবে উপস্থিত রয়েছে। অবস্থাতেই খাওয়ানো যাবে না, কারণ এতে করে কিডনি বিকল হতে পারে। আমরা কিন্তু দেশে প্রতি বছর ব্যাপক হারে বাড়ছে কিডনিজনিত রোগে আক্রান্তের সংখ্যা। চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে না থাকায় বেশিরভাগেরই হার মানতে হচ্ছে মৃত্যুর কাছে। এ অবস্থায় সরকারি বা বেসরকারি সংস্থাকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রোগীদের। সমস্যা সমাধানে দেশের সব হাসপাতালে কিডনিজনিত রোগের ইউনিট খোলার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। দুটো কিডনি অকেজো ফিরোজা বেগমের। বিগত 10 বছরে শেষ হয়েছে সোয়া 1 কোটি টাকা। স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করে কেবল মৃত্যুকে পাহারা দিয়ে যাচ্ছেন এই নিঃস্বপ্রায় নারী। কিডনিজনিত রোগে আক্রান্তদের একটাই দাবি, সরকারি বেসরকারি সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। রোগীদের একটা আর্থিক ফান্ড খুলে দিল, সেটাতে রোগীরা যাতে কিছু সাহায্য পায়, রোগীদের উপকার হয়। রোগীরা তো বাঁচতে চায়, রোগীরা তো মারা যেতে চায় না। একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী দেশে প্রায় 2 কোটি মানুষ কিডনিজনিত রোগে আক্রান্ত। আর এ রোগে প্রতি বছর বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন 30 থেকে 35 হাজার মানুষ। আর যারা বেঁচে থাকছেন তাদেরও চিকিৎসা ব্যয় মেটাতে শেষ করতে হচ্ছে জীবনের সব অবলম্বন। যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন তো এই চিকিৎসা করেই যেতে হবে। যে কোনো সংস্থায় যদি একটু সাহায্যের হাত বাড়ায় দেয় তাহলে আমাদের মতন রোগীদের একটু উপকার আসে। প্রাথমিক পর্যায়ে রোগ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আইনের সংশোধনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের সুযোগ বাড়ানোর পরামর্শ কিডনি রোগ বিশেষজ্ঞদের। বর্তমান আইনের মধ্যে কিন্তু মাত্র 9 জনের মধ্যে কিডনি বা অঙ্গ লেনদেন হতে পারে। এই সীমারেখাকে যদি আরো পরিবর্ধন করা যায় তাহলে কিন্তু ডোনারের সংখ্যা বা দাতার সংখ্যা অনেক বেড়ে যাবে। দেশের প্রতিটি হাসপাতালে কিডনি রোগ নিরাময় ইউনিট খোলার পাশাপাশি চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতির। সরকার এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টটা মোটামুটি ফ্রি করে দিতে পারে, শুধু ঢাকাতে না রেখে বড় বড় শহরে এটা ছড়িয়ে দিতে পারে এবং প্রিভেনশনের দিকে কেয়ার নিতে পারে আরো বেশি করে। এতে হয়তো আরো অধিক সংখ্যক মানুষ এই ডায়ালিসিস ট্রান্সপ্লান্টের ইয়েতে চলে আসবে। আমৃত্যু চিকিৎসা ব্যয় মেটাতে ব্যর্থ হওয়ায় অধিকাংশকে হার মানতে হয় মৃত্যুর কাছে। এক্ষেত্রে কিডনিজনিত রোগে আক্রান্তদের বীমা সুবিধা দিতে সরকারের প্রতি আহ্বান চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বেলা 11টায় তিনি ঢাকায় পৌঁছান। রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের জানান, বেলা 11টায় বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। গত 29 ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন রাষ্ট্রপতি। সর্বোচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেয়া সংক্রান্ত
সংবিধানের 16তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি শেষ। এ বিষয়ে আগামী 5 মে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিকেলে টানা 17তম দিন উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত 3 সদস্যের হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ রায়ের এই দিন ঠিক করেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ থেকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রেখে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের 16তম সংশোধনী আনে সরকার। গত বছরের 21শে মে 16তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে 5 জন বিশিষ্ট আইনজীবীর মতামত শুনেছেন আদালত। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠায় বিস্ময় প্রকাশ করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের খেলা অনিশ্চিত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের কোচ। ধর্মশালায় শুক্রবার বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচটি শুরু হবে রাত 8টায়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ের জন্যই মাঠে নামে বাংলাদেশ। তাই ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে টাইগার দলের মাত্র 6 জন ক্রিকেটার। আগের ম্যাচের ভুলগুলো শোধরাতে চেষ্টার কোনো কমতি নেই হাথুরুসিংহের শিষ্যদের। তবে দলের জন্য দুঃসংবাদ হলো এই ম্যাচেও মুস্তাফিজের খেলা নিয়ে রয়েছে সংশয়। পাশাপাশি তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করায় তারাও নিজেদের কতটুকু চাপমুক্ত রাখতে পারবে তা নিয়েও কিছুটা দুশ্চিন্তায় রয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। সেই সাথে সাকিব মুশফিকের অফ ফর্মও কপালে ভাঁজ ফেলেছে হাথুরুসিংহের। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েই সুপার 10 নিশ্চিত করতে চায় মাশরাফি বাহিনী। নেদারল্যান্ডসের বিপক্ষে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করায় আমি বিস্মিত। তারা আমাদের দলের বোলিং এর প্রধান শক্তি। অবশ্য কিভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা আইসিসির ব্যাপার। আমরা খেলার দিকেই মনোযোগী হতে চাই। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও মুস্তাফিজের খেলা পুরোপুরি নিশ্চিত নয়। আমরা পুরোপুরি নির্ভর থেকেই ম্যাচটা জিততে চাই। সুপারফাস্ট ইন্টারনেট চলে না, দৌড়ায়। ইন্টারনেট প্যাকেজ কিনতে ডায়াল করো *8444#। এবার সুপারফাস্ট ইন্টারনেট হাতে জ্বলে উঠো অদম্য শক্তিতে। রবি। বাগেরহাটের সুন্দরবনের শরণখোলায় গুলিতে 4 জন নিহত হয়েছে। র্যাব ও কোস্টগার্ডের দাবি এরা জলদস্যু এবং বন্দুকযুদ্ধে তারা নিহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে দেশি বিদেশি 18টি আগ্নেয়াস্ত্র 450 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব ও কোস্টগার্ড জানায় কয়েকদিন আগে 19 জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। এরপর থেকেই নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযানে নামে র্যাব। সকাল 6টার দিকে শরণখোলা রেঞ্জের সুকপাড়া এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব ও কোস্টগার্ড। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে জলদস্যুরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়ে এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটলে ঘটনাস্থলে 4 জনের লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতরা হলেন মনির, এনাম, গিয়াস ও হাসান। তবে এখনো 19 জেলের কোনো হদিস পাওয়া যায়নি। এবং বনদস্যুর সাথে সংঘর্ষে 4 বনদস্যু নিহত হয়েছে। এই 4 বনদস্যুর লাশ আমাদের থানায় হস্তান্তর করেছে। ঝিনাইদহে ছাই তৈরির কারখানায় আগুন লেগে এক বিদেশি নাগরিক সহ দগ্ধ হয়েছেন 4 জন। সকালে সদর উপজেলার অচিন্তনগরের তাজি অ্যাগ্রো নামের একটি কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় সকাল 6:30টার দিকে হঠাৎ কারখানাটিতে ছাই ভর্তি একটি কন্টেইনার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। সেখানে থাকা শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঝিনাইদহ, শৈলকুপা, মাগুরা ও যশোর থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়। 6 ঘন্টার চেষ্টায় বেলা 12টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ কারখানার প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক ফাং সহ 4 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ফাংয়ের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। রপ্তানির জন্য কারখানাটিতে পাটখড়ি পুড়িয়ে ছাই তৈরি করা হতো। 200 বস্তা মতো মাল বাইর করার পরে ওই ফাং আবার হচ্ছে ওর ভিতরে ঢোকার পরেই আকড়া দিয়ে টান মেরেছে বস্তা, আর আগুন এমন করে ধাপকে ধরে আসে 4-5টা লোক ছিল, 4-5টা লোক পুড়িয়ে গেছে। যখন এরা কাটতে যায় তখন তারা ওই প্রিকশনারি ব্যবস্থাটা তারা নেয়নি এবং যে কারণে এই লোকগুলো ওখান থেকে ফ্ল্যাশ ফায়ারের মাধ্যমে
সাফিসিয়েন্ট অক্সিজেন যখন যায় তখন তারা এটা ব্যাক করে, সে প্লাস ব্যাকের মাধ্যমে তখন তারা কিছুটা হিট এক্সস্ট হয় এবং সাথে সাথে আমাদের লোকজনরা তাকে হসপিটালে প্রেরণ করে বর্তমানে এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। সন্ধ্যার সময় আরো থাকছে মানুষ তোমাদের মূর্খর মুখোশ দেখতে চায় না। বাংলা অনেকদিন এই মূর্খর মুখোশের খেলা দেখেছে। বামফ্রন্ট কংগ্রেসকে তীব্র ভাষায় তিরস্কার করলেন মমতা। কলকাতার আদালত প্রাঙ্গণে প্রচারণা চালিয়ে আবারও বিতর্কে তৃণমূল নেতা মদন মিত্র। জামালপুরে একটি পরিত্যক্ত বোমা বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে শহরের বনপাড়া এলাকায় একটি পুকুরে মাটি কাটার সময় একটি পরিত্যক্ত কৌটা পান শ্রমিকরা। এ সময় সাইদুর নামে এক শ্রমিক কৌটাটি পর্যবেক্ষণ করতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় রহিম, ফজি ও রফিকুল নামে আরো 3 শ্রমিক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে সাইদুরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।